নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সবাইকে স্বাগত। নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন হোক ভালো। সমস্ত দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। ভাবছেন তো কেন এত নতুনের প্রত্যাশায় আছি, কেন এত নতুন নতুন করছি? আসলে আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজ নিউজ ভ্যানগার্ডের 10তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ নিউজ ভ্যানগার্ড এক এক করে 10-এ পা দিল। আর সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনারা আমাদের পাশে আছেন, সেই জন্যই সেটা সম্ভব হয়েছে। তাই প্রথমেই আজকে সকালবেলা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিদিনের মতো আজকে থাকব আবৃত্তির অনুষ্ঠান নিয়ে। আর আমাদের এই আবৃত্তির অনুষ্ঠানে আজকে যে দুজন বাচিক শিল্পী আছে, চলুন তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার একেবারে ডান দিকেই আছে সংহিতা শ্যাম। শুভ সকাল। শুভ সকাল, নমস্কার। আর আমার বাঁ দিকে যে আছে নবমিতা নাথ। শুভ সকাল। নমস্কার। আর যিনি কিবোর্ডে আছেন, সকলেই তার মুখ চেনেন, আমাদের সঙ্গে সকালটা কাটায় দেবজিৎ দেবনাথ। শুভ সকাল দেবজিৎ। দেবজিতের সঙ্গে অবশ্য আজকে অনেকদিন পরে, দেবজিৎ একটু ব্যস্ত ছিল, যাই হোক আজকে আমরা পেয়ে গেছি দেবজিৎকে। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে। আজকে কে শুরু করবে অনুষ্ঠান? প্রথমে সংহিতা না নবমিতাকে? আজ আমরা কবিগুরুকে স্মরণ করে প্রথম অনুষ্ঠান শুরু করতে চাই। একদম। যেহেতু আমাদের বাংলা সাহিত্য আজ যে দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে পেরেছে, বাংলা সাহিত্যের উৎকর্ষ বৃদ্ধিতে যার অন্যতম অবদান, সেই কবিগুরুকে স্মরণ করে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। কবি রামচন্দ্র পালের লেখা কবিতা বিশ্ব বাউল। রবীন্দ্রনাথকে পাওয়ার বিশেষ কোনো আয়োজন ছিল না আমার জীবনে। প্রায় আরো অনেকের মতো কৈশোরে কিংবা কিশলয়ের পাতায়, কুমোর পাড়ার গরুর গাড়িতে, কিংবা আমাদের ছোট নদীর বাঁকে বাঁকে তার সঙ্গে আমার প্রথম দেখা। আমি রবীন্দ্রনাথকে চিনিনি তার বিশাল জীবনের বিপুল গভীরতায়। আমি তাকে পেয়েছি আমার একাকিত্বের নিবিড় নির্জনে, আমাদের এই পৃথিবীর অফুরন্ত প্রাণের উৎসবে, বাউলের সহজ সুরের একতারার অনুভবে। রবীন্দ্রনাথ আমার কাছে সেই স্বচ্ছ আয়না, যার সামনে এসে দাঁড়ালে নিজেকে বারবার নতুন করে খুঁজে নিতে পারি। অকিঞ্চিতকর মানুষেরও বেঁচে থাকার যে তুমুল স্পর্ধা, আমি তার মধ্যে রবীন্দ্রনাথকে গান গাইতে দেখি। তাই আমার চোখে রবীন্দ্রনাথ এক বাউলের নাম, এক বিশ্ব বাউল। উথাল পাথাল, আকাশ পাতাল যেভাবে তিনি আচ্ছন্ন করে রয়েছেন, হাটে মাঠে বাটে যেভাবে তিনি হয়ে আছেন, ছবিতে, মালায় কিংবা গানে চন্দনে, অন্য কোনো নামে তাকে কি ঠিক সেভাবে চেনা সম্ভব? রবীন্দ্রনাথ এক ধ্যানের নাম, এক চিরকালীন ঐতিহ্যের বাণী মূর্তি, মগ্নতার এক মুখর ছবি। রবীন্দ্রনাথ এক জীবনব্যাপী উৎসবের নাম, কথার অবাধ এক সমুদ্রের জল। এক জীবনে একটা মানুষ এত বৈচিত্র্যময় বৃক্ষের ছায়া ও বিশ্রাম হয়ে আছেন, শান্তি ও আরাম হয়ে আছেন, আঘাতে সহ্য ও শক্তি হয়ে আছেন, উদ্যোগে উৎসব হয়ে আছেন। তিনি যা কিছু স্পর্শ করেছেন তারই গায়ে লেগেছে অনিঃশেষ আনন্দের রং। আমরা তাকে মনে রাখি বা না রাখি, তিনি আছেন। সহজ পাঠের, সহজ উচ্চারণের মুগ্ধতার প্রথম আলো থেকে শেষতম আগুনের পরশমণি স্পর্শের মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের জাগিয়ে রেখেছেন।
আমাদের ভালোবাসাকে অমরত্ব দিয়েছেন, আমাদের তিনি সার্থক করেছেন। কেননা আমরা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, তাঁরই সুরে গাই গান, আর সেই ভাষা, সেই গান তাঁরই হাতের একতারা থেকে বিশ্বজনীন অর্কেস্ট্রার আনন্দ ঝংকারে বেজে চলেছে, আমাদের সমগ্র জীবনকে আচ্ছন্ন করে বেজে চলেছে সেই বিশ্ব বাউল যার অন্য নাম রবীন্দ্রনাথ। ধন্যবাদ। দেখো, রবীন্দ্রনাথকে নিয়ে মানে কিছু বলার থাকে না, না আমাদের সমস্ত অনুভূতিগুলি আমরা হয়তো রবীন্দ্রনাথের কথাই প্রকাশ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, গানে, কবিতায় আমরা প্রকাশ করি সমস্ত অনুভূতিগুলিকে। এবার তোমার কাছে যাব, কি শোনাবে? দিদি যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা করলো, তো আমি এবারে রবীন্দ্রনাথের একটা কবিতা করছি, একটি মাত্র। গিরি নদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে, একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে। মরু পাহাড় দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলেম দুই প্রহরে দগ্ধ চরণতল। বনের মধ্যে পেয়েছিলেম একটি আঙুর ফল। রৌদ্র তখন মাথার পরে, পায়ের তলায় মাটি, জলের তরে কেঁদে মরে তৃষ্ণায় ফাটি ফাটি। পাছে ক্ষুধার ভরে তুলি মুখের পরে, আকুল ঘ্রাণে নিইনি তাহার শীতল পরিমল। রেখেছিলেম লুকিয়ে আমার একটি আঙুর ফল। বেলা যখন পড়ে এলো, রৌদ্র হলো রাঙা, নিঃশ্বাসিয়া উঠল হু হু ধুধু বালুর ডাঙা। থাকতে দিনের আলো, ঘরে ফেরাই ভালো। তখন খুলে দেখনু চেয়ে চোখে জল, মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল। মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল। আমরা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান। দুজন শিল্পী রবীন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা পড়লো। আসলে ছোটবেলা থেকে নিশ্চয়ই শিখছো কবিতা? কি ধরনের কবিতা পড়তে ভালো লাগে বেশি? সব ধরনের, সে বিদ্রোহী হোক, প্রেমের কবিতা হোক, কোথাও একটু নরম, কোথাও একটু শক্ত। বাহ, সব ধরনের। নবমিতার কাছে আবার যাব, কি শোনাবে? 2020 সালে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শতবর্ষ পার করলেন। তো এখন আমি শোনাচ্ছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হওয়া না হওয়ার গল্প। জীবনের অপূর্ণতা সাধারণত মানুষকে পরাজিত করতে চায়, কিন্তু জীবনের নিজের অন্তর্নীল শক্তির যদি আমরা অনুভব বা অনুধাবন করতে পারি, তাহলে আমরা এক নতুন আরম্ভের সূচনা করি। সেটা নিয়ে এই কবিতাটি, হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত প্রেমিক কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচে শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনী জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুনে মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা,
তোর সমস্ত কবিতা, তোর সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, তার যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙ্গুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার বুকের মধ্যে, তার মাথার ভেতরে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর সামনে এখন হলুদ হেমন্তের পৃথিবী। তারপর তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু তার মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের পৃথিবী খুন খারাপি, লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়েই গেলাম। আমি সারা জীবন হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এ কি মানুষের জীবন? তাই একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি, আমি জেগে থাকি। ধন্যবাদ। আমাদের সকলের এই কবিতা থেকে বোধহয় কিছু শিক্ষা নেওয়ার আছে। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের কিভাবে নিজেকে ধরে রাখতে হবে, এই কবিতা থেকে বোধহয় আমরা সেটা শিখতে পারি। এখানেই কবিতা পড়ার বোধহয় সার্থকতা একটা লুকিয়ে থাকে আর কি। ভীষণ ভালো কবিতা। এবার আবার তোমার কাছে যাব, কি শোনাবে? এবার আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়েরই এসো আমরা প্রেমের গান গাই। বাহ। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই। এসো আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি আপনি গাছ, ফুল, পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাইপাঁশ কবিতা আর ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের উপর ঘৃণার কবিতা ছুঁড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, কবির জীবন নয়। কিন্তু আমাদের চারদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার। অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছ থেকে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। এসো তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দু চোখ যায় আমরা এগিয়ে যাব। কবিকে না পাই আমরা চিৎকার করে তাঁর কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ
হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়, মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তা হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে। তুমি আর আমি কান পেতে থাকব, তুমি আর আমি কান পেতে থাকব। কে যায় অন্ধকারে, কে আসে। একটা বিশেষ কবিতা, ভীষণ জনপ্রিয় কবিতা পড়লে তুমি, ভালো লাগলো। আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। আর আমাদের আজকের জমজমাট সকালে আছে দুজন বাচিক শিল্পী, সংহিতা শ্যাম এবং নবমিতা নাথ। আমি নবমিতার কাছে আবার যাব। নবমিতা, এবার কি শোনাবে? আচ্ছা, এবারে আমি একটি জীবনধর্মী কবিতা শোনাতে চাই। জীবনে ক্ষমতা অর্জনের লোভ বা ইঁদুর দৌড়ে সামিল হয়ে আমরা হয়তো ধীরে ধীরে এক অনুভূতিহীন জড় পদার্থে পরিণত হয়ে যাচ্ছি। নিজের অজান্তেই মানুষ তার সংবেদনশীলতা, তার সৃজনশীলতাকে হারিয়ে ফেলছে। এটি নিয়ে খুব সুন্দর একটি কবিতা, কবি অমিতাভ দাশগুপ্তের লেখা, কাঠের চেয়ার। কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায়। তার কোমর থেকে সোঁদড়ি, গড়ান, গদের আঠা ঝরতে ঝরতে তাকে একদিন পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে। কুরকুর কুরকুর ঘুন পোকা ঘুরতে থাকে তার আশির নখর। কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে। তখন কেউ তাকে চড় মেরে চলে যায়, সে রাগে না। সমর্পণ নিয়ে নারী এসে কাছে দাঁড়ায়, সে কেঁপে ওঠে না। টালমাটাল পায়ে শিশু ছুটে আসে, সে দুহাত বাড়িয়ে দেয় না। একটার পর একটা কাঠ জুড়তে জুড়তে সে এমন এক কাঠের চেয়ার এখন, যার শরীরের সন্ধিতে শুধু জং ধরা পেরেকের গান, ঘুর ঘুর ঘুন পোকার গান, একটানা করাত চেরাইয়ের গান। যে হাত একদিন সমুদ্র শাসন করত, আজ সে চেয়ারের দুই ভারী হাতল। যার দুই উড়ুতে একদিন টকবক করত একজোড়া বাদামি ঘোড়া, আজ তার ডান পা কেটে দিলে বাবা জানতে পারে না। কাঠের অশ্রু নেই, নিদ্রা নেই, স্বপ্ন নেই, হাহাকার নেই। একটু চেষ্টা করলেই সে জানালায় দাঁড়িয়ে দেখতে পেত ঠ্যাঙা, কালো, বেঁটে, মাঝারি, উটের মতো পরিশ্রমী মানুষ, মানুষ আর মানুষ। কিন্তু কাঠের চেয়ারে এই হলো মুশকিল, সে জানালা অবধি হেঁটে দাঁড়াতে পারে না। শুধু কাঠের ভেতর লোহার পেরেক মারা তার দুটো চোখ, সারা জীবন ভর ছোট চেয়ার থেকে মেজো চেয়ার, মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে, স্বপ্ন দেখতে থাকে। ভীষণ ভালো একটা কবিতা। আসলে আমাদের এই ইঁদুর দৌড়ের জীবনে আমরাও কখনো কখনো এমন একটা জড় অবস্থায় চলে যাই, কাঠের চেয়ারের মতো অবস্থা হয়ে যায় আমাদেরও। আসলে প্রকৃতি থেকে তো আমরা ক্রমশ দূরেই চলে যাচ্ছি, আমাদের কৃত্রিম জীবনযাপনে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। যাই হোক, আবার যাব সংগীতার কাছে। কি শোনাবে এবার? প্রকৃতি বললে, তাই আমি ভাবলাম প্রাকৃতিক কিছু নিয়ে যদি কিছু বলা যায়, তাহলে আমি এবার
তারাদের নিয়ে একটা কবিতা বলবো। বাহ। নিরাকাশ, কবি সন্তোষ কুমার ঘোষ। কোথায় উঠবে ভেবে ভেবে সেদিন সন্ধ্যা তারাটা দিশাহারা, চেনা প্রতিদিনের জানা আকাশটাকে আর খুঁজে পায় না। গেল কোথায়? এই তো গতকালও এখানেই ছিল। মেঘ টেঘ উড়িয়ে দিয়ে একেবারে নিপাট নীল। তারাটা শুনেছে দিনের যৌবনে এই আকাশটাই একদম গনগনে হয়ে থাকে। একটা কোণে একটু লালচে ছিট ছড়িয়ে পড়ে সেই বিকেলের দিকে। এখন এই সন্ধ্যাবেলা সেই আকাশ গা ঢাকা দিল কোথায়? এদিকে তারাটার ফোটার সময় যে পেরিয়ে যায়। সে কাতর প্রার্থনা জানাতে থাকে, সময়টুকু ফুরোবার আগেই তুমি ফিরে এসো। হে আকাশ, আমার আকাশ। ঝিকমিক আলো ফেলে ফেলে তারাটা তাকে খোঁজে, নেই। কোথায় অনেকখানি নীলচে বাষ্প জমেছে, তার আড়ালে কি লুকুলো আকাশটা? তারাটা গন্ধ শুঁকে। অত বড় মস্ত একটা ঢাকনার আকার যার, সে গা ঢাকা দিলই বা কি করে? অবাক কাণ্ড। হার মানছি, ফিরে এসো তুমি। তুমি নেই বলে দেখো আকাশ আজ রাত্রির হতে পারেনি, অথচ সব অন্ধকার। কাল সকালেও দিনের পায়ের আওয়াজ বাজবে কোথায়? হলোই বা 10 দিক আলো আলো। দিন নেই, রাত নেই, এমন সৃষ্টি ছাড়া ব্যাপার অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়ে ঘটাতে খালি তুমি পারো। মানছি তো, তুমি পারো পারো পারো। এবার ফেরো। আকুল তারাটা বলতে থাকলো, জানি তোমার মায়া দয়া নেই, তুমি খামখেয়ালি। নীলের নিচে তুমি ভীষণ কালো। রোজ কত উল্কা ছুঁড়ে দাও খেলতে খেলতে, কত বুড়ো ধাড়ি তারাদেরও ঝরিয়ে দাও। তাদের শুকনো ফুলের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মারো। কোনটাকে বা শেষ করো আঁতুরে। তোমার অঢেল তারা, তাই দুদশা কেন? 1000-2000 খসে পড়লেও কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের তারাদের যে একটাই আকাশ, সেটাও হারিয়ে গেলে আমরা কোথায় উঠবো, কোথায় ফুটবো? আর একটা আকাশ কোনখানে? কখনো কি খুঁজে পাবো? নিরাশ নিরাশ্রয় সন্ধ্যা তারা ভয়ে ভয়ে চোখ বোঝে। তার গাঠালা আলো গলে গলে পড়ে যায়। সে আস্তে আস্তে জোনাকির টিপের মতো ছোট্ট হতে থাকে। সে আস্তে আস্তে জোনাকির টিপের মতো ছোট্ট হতে থাকে। আসলে দেখো, আকাশ এখনো আমাদের কাছে বিস্ময়ের। এর সমস্ত খুঁটিনাটি আমাদের এখনো জানা হয়ে ওঠেনি, কিন্তু কবি কি সুন্দর করে লিখলেন আকাশকে নিয়ে, যেন একেবারে নিজের মতো করে লিখেছেন, যেন খুব কাছের। হ্যাঁ হ্যাঁ, কথা যেন বলছে আকাশ তারা সমস্ত কিছু। আবার চলে যাবো নবমিতার কাছে। কি শোনাবে এবার? এবারে আমি শোনাচ্ছি কবি শুভধর গুপ্তের একটা কবিতা। এর আগে একটু একটু বলি আমি, এই যে নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকে শিখছো কবিতা। আমি ছোটবেলায় শিখতাম, আর স্কুলে কলেজে অনেক আবৃত্তি, তারপর বিতর্ক, ভাষ্য এসবে পার্টিসিপেট করতে খুব ভালো লাগতো। কিন্তু মাঝখানে অনেকটা সময় দূরে ছিলাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আবার এখন আমাদের শ্রদ্ধেয় প্রণব সাহা স্যারের কাছে আমি আবার আবৃত্তিতে যুক্ত আছি, দক্ষিণীর সাথে যুক্ত আছি। দুজনেই যুক্ত আছো, যতটা আমি জানি স্যারের কাছে শিখছো। বলছিলাম যে কবিতার প্রতি যে এই প্রেম বা ভালোবাসাটা,
সেটা কি করে জন্ম নিল, বা কবিতা ঠিক কখন, আমাদের কখনো দুঃখে কিংবা সুখে, কখন ঠিক কিভাবে তুমি কবিতাকে পেয়েছো? আসলে আমার পড়তে ভালো লাগে। যে কোনো জিনিস, সেটা আবৃত্তি হোক, কবিতা হোক বা কোনো লেখা, সেটা মানে পড়তে ভালো লাগা থেকেই হয়তো বা সেই জিনিসটা এসছে, বাহ, যে ভীষণ মানে ভালো লাগে পড়তে। আর সেজন্য আমি, আমাদের তো এখন বাঁধা ধরা জীবন হয়ে গেছে, তার মাঝেও চেষ্টা করি যে রোজই কিছু না কিছু একটু কথা লেখা, সেটা একটু পড়তে, মানে যতটাই সময় পাই। মানে সেই অভ্যাসটা আমার মনে হয়, এবং আমি আমার মেয়েকেও বলি যে একটু সময়, মানে কারণ এখন আমরা পুরোপুরি যান্ত্রিক হয়ে গেছি। ঠিক। হ্যাঁ, পুরোপুরি যান্ত্রিক হয়ে গেছি। তো তার মধ্যে থেকেও 10 মিনিট 15 মিনিট যখন যেরকম সময়, সেটা করে পড়াটা। তো সেই পড়তে ভালো লাগা থেকে আবৃত্তির প্রতি একটা ভালো লাগা জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। শুনবো তোমার কবিতা। আচ্ছা, এই কবিতাটিতে বলা হয়েছে কি, যে অনেক কিছুই আমাদের করার ইচ্ছা থাকে, আমাদের দুর্দম ইচ্ছা থাকে অধিকাংশ মানুষেরই, কিন্তু সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আমরা সেই ইচ্ছাকে হয়তোবা বাস্তব রূপ দিতে অনেকেই পারি না, আবার অনেকেই দুর্দম সাহস নিয়ে এগিয়ে যাই। কবি শুভ দাশগুপ্ত তার কবিতার মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন। মেঘ বলল যাবি, মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলে দেখতে পাবি, যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলে দেখতে পাবি, যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই নে, তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজে থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। আমরা যদি আমাদের এইভাবে নিয়ম টিয়ম ভেঙে মেঘের মতো যেতে পারতাম, উঠতে পারতাম, তাহলে বোধহয় খুব ভালো হতো। ভালো হতো। আসলে মেঘের দেখা নেই বেশ কয়েকদিন, নবমিতার কবিতায় মেঘকে একটু পেলাম, বেশ স্বস্তি লাগছে এই গরমে। আবার চলে যাব সংহিতার কাছে। এর আগে তোমার কাছেও এই কথাটা জানতে চাইছি যে এই যে আবৃত্তির প্রতি বা কবিতার প্রতি যে ভালো লাগাটা, সেটা কিসের থেকে জন্ম হলো?
আমি যখন ছোট ছিলাম তখন আমি টর্চ লাইট আমাদের সবার ঘরে হ্যাঁ। থাকতো। এখন খুব কমই দেখা যায়। তো আমি ওটা নিয়ে করতাম ঘরে অ্যাজ এ মাইক্রোফোন। বাহ, তো সেটার থেকেই আমার মা শুরু হয়েছিল। দেখলো যে হ্যাঁ হয়তো বা এটাতে আগ্রহ আছে, তো তার থেকেই শুরু। বাহ, বেশ মজার ব্যাপারটা তো, অনেকটা মাইকের মতোই দেখতে। হ্যাঁ, মাইকের মতো দেখতে, সেটা আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াতাম কবিতা বাহ। পড়তে। মানে পড়তে ভালোবাসি, আবৃত্তি কতটা করতে পারি আমি জানি না, কিন্তু আমি কবিতা পড়তে ভালোবাসি। এবার কোনটা শুনবো তোমার কাছ থেকে? এবার আমরা তো শারদোৎসবের দিকে এগিয়ে যাচ্ছি। একদম। বাঙালির খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব, বলতে গেলে প্রধান। তো একেবারে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদম একদম। তো সেজন্য এবারে পড়ছি জ্যোতিরিন্দ্র মৈত্রের ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। বাড়ি ভাড়া বাকি কয় মাস, তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণগুলি ঘুরে তালি দেয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল। লগ্নজুড়ি কন্যা তার, স্ত্রীও ধোঁকে শ্বাসরোগে, রেশন আনার করি বারন্তি সংসারে, বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে, তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে। ওদিকে অনেক রাত্রে ফিরে একদা সুন্দরী তার বোন। তনিমাকে চেনে সব পাড়ার মস্তান। অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ অন্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে। ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে। নীল নীল আকাশের গায়ে লাগে কাশ ফুল মেঘ। ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে। ঢাকিরা বায়না দেয়, স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শির দাঁড়াবে, ছুটি শিরশিরিয়ে ওঠে। খেলা খেলা অন্ধকারে আলো ভাঙা দালানের কোণে, উঠোনের ঘাস ওঠা বুকে, স্টেশন, ট্রেনের বাঁশি, পোড়া কয়লার ধোয়া গন্ধ, আর হঠাৎ দূরের দেশ, পাহাড়ের বাঁক ঘুরে পদ্মদিন। এই সব চালচিত্র নিয়ে গহনার নৌকো করে প্রতিমারা পিতৃগৃহে আসে। দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজা। সামন্ত বাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আনে মোটা থাম পূজার দালান। ভুলে গেল আজ কাল পরশুর কথা, ভুলে গেল অনশন, অর্ধাশন, বিরোধ বিদ্রোহ আর মিছিলের সং। সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল। ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। বাহ, প্রতিমা গড়া মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের বিভিন্ন দিকে। তুমি ঠিক এই মুহূর্তে সুন্দর একটা কবিতা পড়লে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। নবমিতা এবং সংহিতাকে অনেক অনেক ধন্যবাদ। সকালটা ভালো কাটালাম তোমাদের সঙ্গে। আর আজকে আমাদের ভ্যানগার্ডের একটা বিশেষ দিন, 10তম প্রতিষ্ঠা দিবস। আর ভ্যানগার্ড আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে স্বমহিমায়। এভাবে আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা দর্শক হিসেবে থাকেন বলেই আমরা আমাদের সার্থকতা, আমাদের অনুষ্ঠানগুলির সার্থকতা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।